স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এই রাত্রিবেলা, আজ রোববার। দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব, দুটোই ফুটবল নিয়ে। একটা বিষয় যেটা একটা সুখবর বলা যেতে পারে, মানে বড় কিছু সাকসেস যেমন রয়েছে, সুখবরও রয়েছে, একদিকে একটা খারাপ খবর রয়েছে। তো দুটোই কিন্তু ভারতীয় ফুটবলে রয়েছে। একদিকে একটা সুখবর রয়েছে আপামর ফুটবল প্রেমীদের জন্য, আর একদিকে কিন্তু একটা খারাপ খবরও রয়েছে, অর্থাৎ ভারতীয় ফুটবলের একটা কালো ছবিও কিন্তু রয়েছে। তো আমি আগে খারাপ খবরটার দিকে তাকাই, কারণ এই খবরটা যেটা ঘটেছে, যে খবরটা এসছে, ভারতীয় ফুটবলকে সেটা কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে। মানে আর একটা যে ভালো খবর বলছি, সেটাতে ভারতীয় ফুটবল যে এগাবে না এক চুলো, সেটা সবাই জানে। কিন্তু আর একটা যে খারাপ খবর, সেটা ফলে যে ভারতীয় ফুটবল আবার অনেকটা পিছিয়ে গেল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি, আমরা জানি জামশেদপুরের ক্লাব আইএসএলে খেলতো, টাটা স্পন্সর করতো। সেই জামশেদপুর এফসি আজকে হচ্ছে তোমার 31 তারিখ তারা একটা স্টেটমেন্ট বার করে এবং পরিষ্কারভাবে তারা জানিয়ে দেয় যে আইএসএল থেকে তারা তাদের দলটা তুলে নিল। হ্যাঁ, জামশেদপুর এফসি আইএসএল থেকে তারা তাদের দলটাকে তুলে নিল। তারা এটা জানাচ্ছে যে ইউথ ডেভেলপমেন্টে তারা কাজ করবে, কিন্তু আইএসএলে যে জামশেদপুর এফসি খেলতো, সেই দলটা এবার খেলবে না। তো এটা একটা খুব বড় শকিং নিউজ, অন্তত আমার মতো ফুটবল প্রেমীদের কাছে। আমরা দেখেছি যে গতকালই জামশেদপুরের প্লেয়াররা একটা ভিডিও রিলিজ করেছে, সেখানে তারা মানে রিকোয়েস্ট করেছে জামশেদপুরকে খেলার জন্য, কেন তাহলে এই প্লেয়ারদের কি হবে। সত্যি মানে এটা খুব একটা আনসার্টেন। ভারতীয় ফুটবল যে দিকে যাচ্ছে, মানে আমি নিজেও জানি না সেখান থেকে রিকভারি কিভাবে হবে। এবং আরও সেটা শকিং হলো যে জামশেদপুর এফসি, যাদের পেছনে টাটার সাপোর্ট ছিল, যে টাটা যারা প্রফিটকে সবসময় দূরে রেখেছে, দূরে রেখে একটা লার্জার প্রসপেক্টে সবসময় ভেবে এসছে, সেই টাটার মতো কোম্পানি থাকার পরও জামশেদপুর কিন্তু নামটা তুলে নিল। টাটা কেন ইনভেস্ট করতে চাইছে না, কেন জামশেদপুরকে নিয়ে এগাতে চাইছে না, সেটা একটা আলোচনার কেন্দ্র। কিন্তু টাটাকে আমরা বারবার দেখেছি, তাদের টাটা ফুটবল একাডেমি দেখেছি, তারা মানে বেনিফিটটাকে দূরে সরিয়ে একটা লার্জার প্রসপেক্টে ভাবে। এবং সত্যি যখন টাটা জামশেদপুরের দায়িত্ব নিয়েছিল, যখন রিলায়েন্স আইএসএল চালু করেছিল, দে আর দ্য বিগ বিজনেসম্যান। তারা জানতো যে এখান থেকে কোনো প্রফিট হবে না, কোনো প্রফিট হবে না। ফুটবল থেকে ভারতবর্ষে কোনো প্রফিট হয় না। সে যতই ফুটবল ওয়ার্ল্ডের সবচেয়ে প্রফিটেবল গেম হোক, ভারতীয় ফুটবলে কোনো প্রফিট হয় না। ফলে এই যে কর্পোরেট সংস্থা, তাও এগিয়ে এসেছিলো, টাটা এসেছিলো, রিলায়েন্স এসেছিলো। তার একটা কারণ ছিল যে ফুটবলের প্রতি তাদের একটা ভালোবাসা, তাদের একটা প্যাশান ছিল। টাটারও তাই ছিল, সেই জন্যে, কারণ তারা ইনভেস্ট করেছে। এবং এবং সত্যি টাটার মতো বা রিলায়েন্সের মতো কোম্পানি, তাদের পক্ষে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করা কোনো ব্যাপার নয়। কিন্তু যেটা সমস্যাটা দাঁড়িয়ে গেল, রিলায়েন্স যবে থেকে সরে গেল, মানে কর্পোরেটের যে জায়গাটা, তো তবে থেকেই সরে গেল, যবে থেকে রিলায়েন্স সরে গেল। টাটারা বাই কর্পোরেট সেক্টররা বারবার একটা কথা বলছে যে আমরা টাকা ঢালবো, আমরা জানি এটা একটা আমাদের লস্ট প্রজেক্ট, আমরা টাকা তাও ঢালবো, কিন্তু আমাকে একটা ক্লারিটি দাও। ক্লারিটি মানে আমি একটা জায়গায় টাকা ঢালছি, খুব ভালো, সেখান থেকে আমার প্রফিট হচ্ছে না, কিন্তু যেখানে ঢালছি তাদের প্ল্যানিংটা কী, তারা কি ভাবছে। কিন্তু আনফর্চুনেটলি, ভেরি ভেরি আনফর্চুনেটলি, লাস্ট 2 বছর ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, যার শিখরে কল্যাণ চৌবে রয়েছে, তারা কিন্তু সেই প্ল্যানিংটা জানাতে পারেনি। ইজ ভেরি ভেরি আনফর্চুনেট যে আমি একটা ফুটবল ফেডারেশন যে রয়েছে, সেই ফুটবল ফেডারেশন জানে না যে কীভাবে
কি করে একটা টুর্নামেন্টকে চালাতে হয়। ফলে স্বাভাবিকই যে কর্পোরেট যারা টাকা ঢালছে তাদের এমনিই কোনো প্রফিট নেই, তাও তারা ঢালছে, তো তারা তো সরে যাবেই। আজ টাটা সরে গেছে, বাকি ক্লাবগুলোও সরে যাবে। এবং আজকে যদি জামশেদপুরকে নিয়ে ধরা হয় ভারতবর্ষের, আমি যদি লাস্ট 10 বছর 12 বছর ধরি, কত ক্লাব বন্ধ হয়ে গেছে জাস্ট প্রফিট নেই, বন্ধ হয়ে গেছে, কোনো প্ল্যানিং নেই, ভারতীয় ফুটবলে বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ উদাহরণ হলো জামশেদপুর। যে এরমভাবে এক একটা ক্লাব বন্ধ হয়ে যাওয়া মানে তোমার ফুটবলটাকে অনেকটাকে আমরা পিছিয়ে দিচ্ছি। তো এআইএফএম করতে পারে, হয়তো জামশেদপুর থেকে তারা চার্চিলকে নিয়ে আসবে, একে নিয়ে আসবে, সেকে নিয়ে আসবে, কিন্তু আলটিমেটলি এই যে কর্পোরেট সেক্টরগুলো সরে যাওয়া, কারণ ফুটবলে এখন টাকা, মানে একটা ফুটবল চালাতে গেলে টাকার খুব দরকার। আজকে রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ ফুটবল গেল, সেখানে আমরা দেখেছি যে কীরকম টাকা ইনভেস্ট হয়েছে, কীরকম বেনিফিট হয়েছে। তো কর্পোরেট সেক্টরগুলো ইনভেস্ট করবে, একটা ইনফ্রাস্ট্রাকচার হবে, মানে টাকা ছাড়া আজকে ওই ফুটবলটা চলে না। মানে আগে আমরা যখন ডুরান্ড কাপ দেখতাম, আই লিগ দেখতাম, কলকাতা লিগ দেখতাম, তখন আর এখনকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখন কর্পোরেটকে ছাড়া তুমি চালাতে পারবে না। কিন্তু ভেরি আনফর্চুনেট, এই রিলায়েন্সের মতো টপ জায়েন্ট কর্পোরেট, টাটার মতো টপ জায়েন্ট কর্পোরেট, এরা যখন আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন ইন ফিউচার ইমামই সরে গেল ইস্ট বেঙ্গল থেকে। মানে এটা ভাবা যায় না যে ক্লাবটা গত বছর চ্যাম্পিয়ন হলো, তার স্পন্সর চলে গেল। কারণ স্পন্সররা এখানে কোনো ক্লারিটি পাচ্ছে না যে তারা ইনভেস্ট করবে কোথায়, ইনভেস্ট করবে কীভাবে ইনভেস্ট করবে, আমি যেখানে ইনভেস্ট করছি সেটা কতটা লাভজনক হচ্ছে। লাভজনকও তারা চাইছে না, তারা চাইছে তুমি একটা প্ল্যানিং দাও যে কীভাবে তুমি আমার টাকাটা নিয়ে কীভাবে একটা রোড ম্যাপ করে এগাতে চাইছো, সেইটা দিতে পারছে না। ইজ ভেরি আনফর্চুনেট। আজকে ব্রাজিল আসবে বলে আমরা নাচানাচি করছি, লাফালাফি করছি, কিন্তু আমাদের ফুটবলের দৈন্যদশাটা কোথায় চলে যাচ্ছে। মানে এমন একটা ভাব করা হচ্ছে যে ব্রাজিল আসবে মানে একটা বিশাল কিছু হয়ে যাচ্ছে, যা দেখো আমরা ব্রাজিলের সাথে খেলছি, এই তো আমরা অ্যারেঞ্জ করলাম। আলটিমেটলি সেটা না, ব্রাজিলের সাথে আসবে, ব্রাজিল একটা ম্যাচ খেলবে, 3-4 গোল দিতে পারে, তারপরে তারা দেবে না, কারণ তারা জানে যে আমরা ভারতে এসেছি, ভারতকে এইভাবে লজ্জায় ফেলবো না। 3-4 গোল দিয়ে তারা খেলাটা কাটিয়ে দেবে। মানে যারা বলছে ব্রাজিল 7-8 গোল দেবে, সেটা হবে না, ব্রাজিল করবে না। তো আলটিমেটলি তাতে আমাদের ফুটবলের কিছুই হবে না। এই যে আইএসএল ক্লাবগুলো টাকা দিয়ে চালাচ্ছে, সেটা কতদিন? কর্পোরেটকে দরকার, এবং কিন্তু কর্পোরেট সেক্টর তারা এগিয়ে আসছে, কিন্তু তারা কোনো প্ল্যানিং পাচ্ছে না, তাহলে তারা এগিয়ে আসবে কেন? সো ভেরি আনফর্চুনেট জামশেদপুরের বন্ধ হয়ে যাওয়াটা। আরও আমার খারাপ লাগে এই ফুটবলারদের, তারা সাডেনলি এখন জবলেস, কোথায় যাবে, কোন ক্লাবে যাবে? তো এই জিনিসটা কিন্তু ভাবার কেউ নেই। চলো, এই গেল এই খবর। আর যে খবরটা বলছিলাম যে ব্রাজিল ফুটবল নিয়ে, আমি একটু কয়েকদিন বাদেই এই ভিডিওটা করতে এলাম। দেখো সত্যি বলতে এটা একটা জাস্ট একটা ফেস্টিভ মতো, দেখো দুর্গাপুজোর টাইম, সেখানে ব্রাজিল আসছে, কলকাতায় খেলবে, মেবি কিছু স্টার প্লেয়াররাই ব্রাজিলে থাকবে। তারা কতটা কি খেলবে বা কতক্ষণ খেলবে সেটা পরের কথা, স্টার প্লেয়াররা থাকবে, তাদের দেখো মাঠে এসে একটা ম্যাচ দেখো। খুব বেশি গোল হয়তো ব্রাজিল দেবে না, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার রেখে 4 গোল 3 গোল দিতে পারে, হয়তো আসানালত্তি তার রিজার্ভ প্লেয়ারদের টেস্ট করবে। তো যে প্রশ্নটা উঠছে, ব্রাজিল কি তার ফুল টিম নিয়ে ভারতে আসবে? দেখো যে সম্ভাবনাটা রয়েছে, প্রথমে এটা একদম ক্লিয়ার করে দেওয়া উচিত যে এটা কোনো এক্সিবিশন ম্যাচ নয়, কোনো এক্সিবিশন ম্যাচ নয় যে এ আসবে ও আসবে না, এ খেলবে না খেলবে। এটা একটা ফিফা ফ্রেন্ডলি। প্রত্যেক বছর যখন ফিফার উইন্ডো খোলে, ফিফা এই ফ্রেন্ডলিগুলো অ্যারেঞ্জ করে, এবং অল দ্য ফিফা ফ্রেন্ডলি ইজ কাউন্টেবল ফিফা ফ্রেন্ডলি। মানে এখানে তুমি যে গোল করবে, যা স্কোর হবে, পরবর্তীকালে গিয়ে তোমার র্যাঙ্কিং ডিসাইড হবে, সুতরাং এইগুলো কিন্তু কাউন্ট হয়। সুতরাং এই যে ফিফা ফ্রেন্ডলি খেলে যারা, তারা কিন্তু অলমোস্ট তাদের স্ট্রং টিমটাকেই খেলায়, কারণ এখানে র্যাঙ্কের একটা ব্যাপার আছে, কাউন্টে একটা ব্যাপার আছে। স্বাভাবিকই এই যে ফিফা ফ্রেন্ডলিগুলো হয়, সেখানে কিন্তু মানে একটা জোন ভাগ করা থাকে। জোন ভাগ করা থাকে মানে তুমি দেখবে ভারত যখন ফিফা ফ্রেন্ডলি খেলে, ভারত হয়তো নেপালের সাথে খেললো, একটু ডেভেলপ করলো লেবাননের সাথে খেললো, একটু ডেভেলপ করলো ভিয়েতনামের সাথে খেললো, তো তাদের থেকে র্যাঙ্কে একটু এগিয়ে থাকা দেশের সাথে খেলে। ব্রাজিল যখন খেলে, তারা হয়তো আফ্রিকার কোনো দেশের সাথে খেললো,
এশিয়াতে এলে হয়তো ওরা জাপানের সাথে খেললো, অস্ট্রেলিয়ার সাথে খেললো, যারা মোটামুটি তাদের মানে তারা খেলে। সেখানে দাঁড়িয়ে ব্রাজিল ওয়ার্ল্ড নাম্বার 5 আর ইন্ডিয়া 140, মানে 5 আর 140-এর খেলা। তো এটা একটা সত্যি মানে কোনোদিনও হয়নি, সেটা হচ্ছে। যেটা আমি বলছিলাম, ব্রাজিল হোপ যে তারা তাদের ফুল টিমটাই আনবে, কারণ ভারতে আসার আগে ব্রাজিলের কিন্তু 2টো ফিফা ফ্রেন্ডলি আছে, এবং সে 2টো ফিফা ফ্রেন্ডলি আছে কিন্তু অস্ট্রেলিয়ায়। 25শে সেপ্টেম্বর, 29শে সেপ্টেম্বর ব্রাজিল অস্ট্রেলিয়ায় 2টো ফিফা ফ্রেন্ডলি খেলবে। ওরা অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। এই 2টো ফিফা ফ্রেন্ডলি খেলে ব্রাজিল কিন্তু ডিরেক্ট ভারতবর্ষে আসবে বা কলকাতায় আসবে। তো সুতরাং ধরাই যেতে পারে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিল তাদের ফুল টিমটাই আনবে এবং সেই টিমটাই ভারতে আসবে, কেন ওই যে ফ্লাইট অস্ট্রেলিয়ার সাথে 29 তারিখ খেলে তারা ডিরেক্ট কিন্তু ভারতে আসছে। তো এরম না যে অস্ট্রেলিয়া থেকে খেলে ব্রাজিলে গেল আবার ভারতে এলো, তাহলে হয়তো কোনো চেঞ্জেস হতে পারতো। যেহেতু ডিরেক্ট আসছে, এবং একটা ম্যাচের জন্য আমার মনে হয় না যে ব্রাজিল থেকেও আবার কারোকে উড়িয়ে আনবে ব্রাজিল ফেডারেশন। তো যেহেতু ডিরেক্ট আসছে, তো সুতরাং যেটা হবে যে অস্ট্রেলিয়ার সাথে যারা খেলবে তারাই ভারতের বিরুদ্ধে খেলবে। যেটা হতে পারে আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে হয়তো আসানালত্তি কিছু রিজার্ভ প্লেয়ারকে খেলাতে পারে, হয়তো ভিনোসিয়াস জুনিয়রকে লাস্ট 20 মিনিট নামাতে পারে। তো রিজার্ভ প্লেয়ারদের খেলাতে পারে, যে স্টার প্লেয়ারদের যেমন কুনহা, ভিনোসিয়াস, ব্রুনো, এদেরকে না খেলে হয়তো বা পরে নামাতে পারে, রিজার্ভকে খেলাতে পারে। কেন আসানালত্তির যেটা এখন মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ব্রাজিল টিমটাকে সেট আপ করা। আসানালত্তির হাতে এখন 2টো টুর্নামেন্ট আছে, 2028-এর কোপা আমেরিকা এবং 2030-এর ওয়ার্ল্ড কাপ ফুটবল, মানে ঠিক 2 বছর বাদে কোপা আমেরিকা এবং 30-এর ওয়ার্ল্ড কাপ ফুটবল রয়েছে। তো এর মধ্যে আসানালত্তি যেটা চাইছে যে টিমটাকে একদম একটা সেট আপ করে নিতে, নতুন কিছু প্লেয়ার আনার, পুরনো প্লেয়ারদের কিছু বাদ দেওয়া। তো এই জন্যই ফিফা ফ্রেন্ডলিগুলোতে আসানালত্তি কিন্তু গুরুত্ব দিচ্ছে, যে সেখান থেকে ট্যালেন্টেড প্লেয়ারদের দলে আনা। ভারতের বিরুদ্ধে যেটা হতে পারে সেটা হয়তো জুনিয়র ছেলেরা স্টার্ট করতে পারে, পরবর্তীকালে হয়তো ওই ভিনোসিয়াস কুনা এরা নামতে পারে। বাট অল দ্য প্রেডিকশান, কারণ ব্রাজিল এখনও তাদের টিম অ্যানাউন্স করেনি, এবং যেহেতু এটা এখনও দেরি আছে, এটা আগস্ট সেপ্টেম্বর, টিম অ্যানাউন্স করলেই বোঝা যাবে মোটামুটি ভারতে কারা আসছে। এবার ভারতের প্রসপেক্ট দেখো, এটা আমার জানি না যে ভারতের ম্যাচ 3 অক্টোবর কলকাতা, 31 তারিখ অবধি এবার প্রথমবার যে টুর্নামেন্টটা হচ্ছে যে আশিয়ান কাপ, যেখানে ভারত খেলবে, মানে সেই আশিয়ান কাপ না যেটা ইস্টবেঙ্গল 2003-এ জিতেছিল, এটা অন্য আশিয়ান কাপ। এখানে মোটামুটি ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, যারা ভারতের থেকে ফুটবল এগিয়ে, সেই সমস্ত দেশগুলো খেলবে। তো ভারত ওই টুর্নামেন্ট খেলে 31 তারিখ খেলে 3 তারিখ এসে ভারতীয় দলের প্লেয়াররা কতটা কি খেলবে, এটা কিন্তু আমার প্রশ্ন রয়েছে, যে যদি 31 তারিখ ভারত খেলে 3 তারিখের মধ্যে কলকাতায় এসে। এখন এই প্রশ্নটাও রয়েছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু চাইছে যে একটা মোটামুটি একটা লড়াই করা ম্যাচ উপহার দিতে, যে এমন নয় যে ব্রাজিলের সামনে দাঁড়ালো একদম হেরে গেল। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে চাইবে যে ভারত যদি মোটামুটি একটা ভালো ফুটবল খেলে, তাহলে সারা বিশ্বে একটা ভারতের উপর ফোকাস পড়বে, কারণ ভারত খেলছে ব্রাজিলের বিরুদ্ধে। তো সেই জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও চাইছে যে একটা মোটামুটি স্ট্রং টিম করে একটা লড়াই করতে। এবং এই বছরে দেখো, যতই আমাদের ন্যাশনাল ফুটবলের গ্রাফ ডাউন হোক, যতই আমাদের আইএসএল নিয়ে ডাউট হোক, ক্লাব বন্ধ হয়ে যাক, এই বছর কিন্তু ভারতের বেশ কিছু ভালো খেলা রয়েছে। যেমন একটা আশিয়ান কাপ যাবে, যারা র্যাঙ্কে আমাদের থেকে এগিয়ে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারপর ব্রাজিলের সাথে যাবে। নভেম্বরে ভারতীয় ফুটবল দল নিউজিল্যান্ডে যাবে, যে নিউজিল্যান্ড রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলে এসছে। ম্যাচ আমাদের কিন্তু অনেকগুলো রয়েছে। তো সুতরাং ভারতীয় ফুটবল ফেডারেশনও চাইবে যে একটা স্ট্রং টিম করতে, আশিয়ান কাপ খেলে তারা আসবে। অনেকে এটাও বলছে, যেটা ইজ নট এ কনফার্ম, যে ওএসি প্লেয়ারদের হয়তো খেলানো হতে পারে, যাতে একটা ভালো লড়াই দেওয়া যেতে পারে। তো সব কিছু আছে, ওই লেটস সি। মানে এটা করে ভারতীয় ফুটবল যে বিশাল কিছু ডেভেলপ করবে, কেন আমি পার্সোনালি সবসময় বিলিভ করি যে
এত হায়ার র্যাঙ্কিংয়ের সাথে খেলে আমাদের কিন্তু কখনো লাভ না। আমরা আমরা ডেভেলপ তখনই করবো আমরা যখন এশিয়ার আমাদের থেকে যারা র্যাঙ্কে এগিয়ে, ধরো এখন ইন্দোনেশিয়া, এখন জর্ডন, এখন উজবেকিস্তান, এখন ভিয়েতনাম, কাজাকিস্তান, এদের বিরুদ্ধে আমরা আস্তে আস্তে খেলবো। তারপর আরেকটু ওভার সৌদি, দক্ষিণ কোরিয়া, জাপান, এইভাবে আমরা ডেভেলপ করতে পারি। মানে একদম একতলা থেকে আমি ছতলায় চলে যাব, সেটা সম্ভব নয়। তো যাকে ম্যাচটা আয়োজন করা হয়েছে, মাঠে দর্শক হয় প্রচুর আসবে, তারা ব্রাজিল, এই যে ব্রাজিলের প্রতি একটা আবেগ, ভালোবাসা। এর আগে 2011 সালে আর্জেন্টিনা খেলতে এসেছিল, মেসি ক্যাপ্টেন হিসেবে ডেবিউ করেছিল, ভেনেজুয়েলার সাথে সেই ম্যাচ হয়েছিল, বাট এবার ইন্ডিয়ার সাথে যে তো মানুষের একটা আশা নিয়ে তারা মাঠে আসবে। দেখো, রেজাল্ট নিয়ে কেউ কিছু ভাবিত নয়, এই যে কাছ থেকে ফুটবলারদের দেখবো, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, তো সেই জন্যই মাঠে আসা, আর কিছু না। তো স্পোর্টস ক্রেজের আজকে এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।